হ্যালো স্টুডেন্টস, টিআর সলিউশন একাডেমিতে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। তো আমাদের আপকামিং গ্রাম পঞ্চায়েতের জন্য আমরা যে বাংলা ক্লাস স্টার্ট করেছিলাম তারই কিন্তু প্র্যাকটিস সেট 2 নিয়ে আজ আমরা চলে এসেছি। তো চলো দেখে নিই ফার্স্ট কোশ্চেন কি আছে। ফার্স্ট কোশ্চেন দেখো, বাংলা ভাষায় স্পর্শ বর্ণের সংখ্যা কয়টি? তো আমরা একটু থিওরি পার্ট জানবো। বাংলা ব্যঞ্জন বর্ণে কিন্তু ক থেকে ম পর্যন্ত, তো আমি কি বললাম, ক থেকে ম পর্যন্ত টোটাল কিন্তু রয়েছে 25টা বর্ণ। টোটাল কিন্তু 25টি বর্ণ রয়েছে ক থেকে ম পর্যন্ত। তো এই 25টি বর্ণকে কিন্তু স্পর্শ বর্ণ বলা হচ্ছে। কারণ কি, এগুলো কিন্তু উচ্চারণের সময় ফুসফুস তাড়িত বাতাস মুখের ভেতর কোথাও না কোথাও স্পর্শ করে বাধাপ্রাপ্ত হয়ে উচ্চারিত হয়। তো কোথায় কোথায় স্পর্শ হতে পারে? তাহলে কণ্ঠতে হতে পারে। কোথায় বললাম না, কণ্ঠতে হতে পারে, তালুতে হতে পারে। এছাড়া কিন্তু মূর্ধাতে হয়, দন্ততে হয়, ওষ্ঠতে হয়। তো এই টোটাল 5টা জায়গায় কিন্তু স্পর্শ হয়ে বাধাপ্রাপ্ত হয়ে উচ্চারিত হয় এই 25টি বর্ণ ক থেকে ম পর্যন্ত। এদেরকে কিন্তু স্পর্শ বর্ণ বলা হয়। তো দেখো, এখানে আমাদের অপশনে রয়েছে 25টি, অপশন এ এটি তাহলে সঠিক আনসার হয়ে যাচ্ছে। কতগুলো সংখ্যা রয়েছে? না, 25টি সংখ্যা রয়েছে। তো নেক্সট দেখো আছে 40টি, অপশন ডি। তো বাংলায় ব্যঞ্জন বর্ণের সংখ্যা কিন্তু টোটাল রয়েছে 39টি। টোটাল কিন্তু ব্যঞ্জন বর্ণের সংখ্যা আছে 39টি। তো 40টি এটাও কিন্তু ঠিক নয় তাহলে। চলো তো নেক্সট কোশ্চেন দেখে নাও। রি, র, পেট কাটা মধ্যম স এর পরে সাধারণত কি হয়? তো নত্যবিধানের একটি প্রধান নিয়ম কিন্তু রয়েছে, তৎসম বা সংস্কৃতে শব্দে রি, র আর পেট কাটার মধ্যম স এরপরে সব সময় সেখানে মূর্ধন্য হয়। তো কি হয় বললাম, তাহলে মূর্ধন্য হয় সব সময়। যেমন ঋণ, ঋণের পরে মূর্ধন্য আসে। বর্ণ, বর্ণের পরে মূর্ধন্য আসে। যেমন পাষাণ যদি আমরা বানান বলি, তো পাষাণ, ধরো পাষাণ বানান আমি লিখছি, তো পাষাণ, দেখো এখানে পেট কাটার মধ্যম স এর পরে মূর্ধন্য আসছে। কারণ যদি বলি, কারণ যদি কারণ লিখি, তো দেখো কারণ র এর পরেও কিন্তু আমরা মূর্ধন্য লিখছি। তো আমি কি বললাম, তাহলে রি, র আর পেট কাটা মূর্ধন্য এর পরে তাহলে কি আসবে আমাদের? মূর্ধন্য। তো দেখো অপশন বি তে মূর্ধন্য আছে, তো কারেক্ট আনসার অপশন বি হয়ে যাচ্ছে তাহলে। তো ফার্স্ট অপশন কি আছে দেখো, দন্তান্ন। দন্তান্ন কিন্তু কখনোই হয় না, আর মূর্ধন্য এটি তো সঠিক আনসার আমি বললামই। চলো তো নেক্সট কোশ্চেন দেখো, নিচের কোন বানানটি শুদ্ধ? তো কি বানান দিয়েছে আমাদের? সান্ত্বনা। তো সান্ত্বনা শব্দটি কিন্তু সংস্কৃত শব্দ থেকে এসেছে। এর সঠিক বানানটি কিন্তু আমাদের মনে রাখতে হবে। প্রথম কিন্তু দন্তেশ্ব হয় সান্ত্বনা বানানে। কি বললাম? প্রথম কিন্তু দন্তেশ্ব হয়। তো দন্তান্ন এর সাথে তয় প এবং শেষে কিন্তু দন্ত নয়ত হয়, দন্ত নয়াকার হয়। তো প্রথমেই আমি কি বললাম, ফার্স্টেই হয় দন্তেশ্ব। তাহলে আমাদের ফার্স্টে দেখো এ তে আছে তালবস্য, ডি তেও আছে তালবস্য, এও হচ্ছে না, তো ডিও হচ্ছে না। আমাদের সি, বি আর সি এর মধ্যে দেখো প্রথম আছে দন্তেশ্ব। তো আমাদের এবার দেখতে হবে, কি বললাম, প্রথমে দন্তেশ্ব হবে, এর পরে কি হবে? দন্ত নয়ত। তো দন্ত নয়ত ব হবে। তাহলে দেখো এটাতে দন্ত নয়ত ব আছে, এটা শুধু শুধু দন্ত নয়ত আছে। তো এটা তাহলে হচ্ছে না, এটা তাহলে কারেক্ট আনসার হয়ে যাচ্ছে অপশন সি। নেক্সট কোশ্চেন, বিদ্যালয় শব্দটির সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? তো স্বরসন্ধির নিয়ম অনুযায়ী কিন্তু অকার কিংবা আকারের পর, তো কি বললাম, যদি অ থাকে বা আ থাকে, অ বা আ এর পরে যদি অকার কিংবা আকার থাকে তাহলে কিন্তু উভয়ে মিলে সেখানে আকার হয়। তো কি বললাম, উভয়ে মিলে সন্ধি কিন্তু আকার হয়, যুক্ত হয়, এবং তা কিন্তু পরবর্তী ব্যঞ্জন বর্ণের সাথে যুক্ত হবে। যেমন এখানে কি আছে দেখো, বিদ্য, এটা অ আছে, পরে গেছে আ। নেক্সট দেখো আছে বিদ্যা, এটা আ আছে, এটাও আ আছে। এখানে এটা দেখো বিদ্যা, এটা আ আছে, এটা লয়, মানে কি, এটা লয়ের সাথে আমরা অ পাচ্ছি। এখানে দেখো বিদ, আর এটা দেখো অ। তো বিদ, এটা হসন্ত আছে, মানে কি এখানে কিন্তু আমাদের অ আসছে না, তো এটি কিন্তু সঠিক হলো না তাহলে। তো আমাদের কি হচ্ছে কারেক্ট আনসার? বিদ্যা। আমি কি বললাম, আ যোগ আ মিলে কিন্তু সেটা আগের বর্ণের সাথে যুক্ত থাকবে। তো এখানে দেখো বিদ্যা যোগ আলয়, এটা কিন্তু আগের বর্ণের সাথে যুক্ত হয়েছে। তো অপশন বি হয়ে যাচ্ছে কিন্তু তাহলে কারেক্ট আনসার, বিদ্যালয়, বিদ্যা যোগ আলয়। তো চলো নেক্সট কোশ্চেন দেখো, বাংলা খাঁটি উপসর্গ কয়টি আছে? তো বাংলা ভাষায় ব্যবহৃত উপসর্গগুলোকে কিন্তু 3টি ভাগে ভাগ করা হয়েছে। তো এই যে উপসর্গ আছে বাংলা ভাষাতে, তো এটা কিন্তু 3টে ভাগে ভাগ করা হয়েছে। তো ফার্স্ট ভাগ কি?
বাংলা ভাষার উপসর্গে প্রথম ভাগ কিন্তু রয়েছে খাঁটি উপসর্গ। তো প্রথমটা কি রয়েছে? খাঁটি উপসর্গ। দ্বিতীয়ত ভাগকে কিন্তু রয়েছে বিদেশি উপসর্গ। দ্বিতীয়ত রয়েছে দেখো বিদেশি উপসর্গ, এবং তৃতীয়ত পর্যায়ে রয়েছে কিন্তু কিছু সংস্কৃত উপসর্গ। তো এই টোটাল হচ্ছে কিন্তু তিনটে ভাগে উপসর্গকে ভাগ করা হচ্ছে। তো এই বাংলা ভাষায় টোটাল উপসর্গের সংখ্যা আছে কিন্তু 21টি। টোটাল উপসর্গ এই তিনটি মিলে আছে কিন্তু 21টি। দেখো অপশন বি তে আছে 21টি, তো বি হয়ে যাচ্ছে তাহলে সঠিক আনসার। তো এই যেমন এই 21টির মধ্যে কি কি উপসর্গ আছে, যেমন অ আছে, বা অনা আছে, অনা আছে, বা অজ আছে, এই উপসর্গগুলো কিন্তু এই 21টির মধ্যে আছে। চলো তো নেক্সট কোশ্চেন দেখো, বিষাদ সিন্ধু কোন সমাসের উদাহরণ? তো উপমেয় এবং উপমান পদের মধ্যে কিন্তু অভেদ বা একরূপতা কল্পনা করা হলে তাকে কর্মধারয় সমাস বলা হয়ে থাকে। যেমন ব্যাস বাক্য আমাদের কি হবে, এটা বিষাদ সিন্ধু দিয়েছে, তো এটা কিন্তু রয়েছে বিষাদ রূপ সিন্ধু হয়ে থেকে, তার থেকে কিন্তু আসছে সমাস হচ্ছে বিষাদ সিন্ধু। তো এখানে বিষাদ ও সিন্ধুকে কিন্তু এক করে দেখানো হয়েছে, তো এটা কিন্তু রূপক কর্মধারায় হয়ে যাচ্ছে, তাহলে অপশন এ। চলো তো নেক্সট কোশ্চেন দেখো, সাদা মেঘে বৃষ্টি হয় না, এখানে সাদা কোন পদ? তো যে পদ বিশেষ্য বা সর্বনাম পদের দোষ গুণ অবস্থা বিভিন্ন সংখ্যা পরিমাণ ইত্যাদি প্রকাশ করে তাকে কিন্তু বিশেষণ পদ বলা হয়ে থাকে। তো এখানে কি বলেছে যে সাদা, এখানে মেঘ হচ্ছে বিশেষ্য পদ। তো মেঘকে কি দ্বারা প্রকাশ করা হচ্ছে না সাদা দ্বারা। তো সাদা হচ্ছে একটি রং দ্বারা বোঝানো হচ্ছে। তো এটি সাদা হচ্ছে কিন্তু এখানে কোনো অবস্থা বোঝানো হচ্ছে, তো এটি হয়ে যাচ্ছে কিন্তু তাহলে বিশেষণ পদ, অর্থাৎ অপশন বি তে দেখো বিশেষণ পদ আছে। তো অপশন বি সঠিক উত্তর হয়ে যাচ্ছে। ফার্স্ট যে আছে বিশেষ্য পদ, অপশন এ। বিশেষ্য হচ্ছে কিন্তু যে কোনো নামবাচক শব্দ, তো এই বাক্যের মধ্যে কিন্তু মেঘ হচ্ছে তাহলে বিশেষ্য পদ। নেক্সট দেখো আছে সর্বনাম পদ। তো নামের পরিবর্তে যে পদ ব্যবহৃত হয় তাকে সর্বনাম পদ বলে, যেমন সে বা তারা, এগুলো কিন্তু সর্বনাম পদ। নেক্সট দেখো আছে অব্যয় পদ। তো অব্যয় পদকে কিন্তু কোনোভাবেই কোনো অবস্থাতেই পরিবর্তন করা যায় না। যেমন অব্যয় পদের উদাহরণ রয়েছে ও, এবং, তো এগুলো কিন্তু অব্যয় পদ দ্বারা বোঝানো হয়, এগুলোর কিন্তু কোনো অবস্থাতেই কোনো পরিবর্তন হয় না। নেক্সট কোশ্চেন দেখো, গায়ক শব্দের স্ত্রীলিঙ্গ কোনটি? তো পুংলিঙ্গ শব্দের শেষে অক থাকে, কি বললাম না পুংলিঙ্গ শব্দের শেষে যদি অক থাকে তাহলে কি হয়, স্ত্রীলিঙ্গ করার সময় সেটা কিন্তু ইকা হয়ে যায়। স্ত্রীলিঙ্গ পদে কিন্তু সেটা ইকাতে পরিণত হয়। ইকা একটি প্রত্যয়, তো এই প্রত্যয় যুক্ত হয় কিন্তু। তো ফার্স্ট দেখো কি আছে আমাদের গায়ক, তা কি বললাম আমি অক, গায়ক, অক উচ্চারণ আসছে। তো এর সাথে যদি আমি ইকা যুক্ত করি, অকের সাথে যদি ইকা যুক্ত করি তাহলে কি হবে গায়িকা। তো ফার্স্ট অপশনই দেখো যাচ্ছে গায়িকা, অপশন এ তাহলে হয়ে যাচ্ছে সঠিক উত্তর। তো নেক্সট দেখো আছে অপশন বি তে গায়কী, এটা কিন্তু গান গাওয়ার ধরন বা কৌশলকে বোঝানো হচ্ছে। নেক্সট লাস্ট অপশন দেখো হচ্ছে গায়েন, অপশন ডি। তো এটি গায়ক শব্দেরই কিন্তু গ্রামীণ বা লোকজ একটি প্রতিশব্দ। নেক্সট দেখো আমি ভাত খাচ্ছি, এটি কোন কাল? তো ক্রিয়ার যে কাজ বর্তমান কালে শুরু হয়েছে কিন্তু শুরু হওয়ার পর এখন চলছে, বর্তমানে চলছে বা ঘটছে, এরকম বোঝালে কিন্তু তাকে ঘটমান বর্তমান বলে। তো খাচ্ছি মানে কি, আমি ভাত খাচ্ছি মানে কি এখন খাচ্ছি, যেটা বর্তমানে চলছে, তাহলে এটা ঘটমান বর্তমান হচ্ছে, অপশন বি হচ্ছে কারেক্ট আনসার। তো ফার্স্ট কি আছে দেখো সাধারণ বর্তমান, অপশন এ। তো কাজ কিন্তু স্বাভাবিক হলে, যেমন এটা তাকে সাধারণ বর্তমান বলা হয় স্বাভাবিক হলে। তো এটারই যদি বলে আমি ভাত খাচ্ছি, এটা তাহলে সাধারণ বর্তমানে কি হয় না আমি ভাত খাই, সেটা সাধারণ ভাবে এখনো খাচ্ছি, আগেও খেয়েছি, বা আমাদের ভবিষ্যতেও চলবে, সাধারণ বর্তমান চলছে সেটা। তো নেক্সট দেখো আছে পুরাঘটিত বর্তমান। এটি কিন্তু রয়েছে যে কাজ এইমাত্র শেষ হয়েছে, এরকম বোঝালে তাকে পুরাঘটিত বর্তমান বলে। যেমন যদি এটাই বলি আমি ভাত খেয়েছি, খেয়েছি মানে কি আমার খাওয়া হয়ে গেছে, মানে খেয়েছি একটু আগেই খাওয়া হয়েছে কিন্তু তার ফল রয়েছে এখন, তো এরকম বোঝালে তাকে পুরাঘটিত বর্তমান বলছে। নেক্সট দেখো হচ্ছে সাধারণ অতীত। তো অতীতের কোনো সাধারণ কাজ বোঝালে তাকে কিন্তু সাধারণ অতীত বলা হয়। যেমন এই বাক্যটাকেই যদি আমি সাধারণ অতীতে বলি তাহলে বলবো আমরা আমি ভাত খেয়েছিলাম, যে আমাদের আগে খাওয়া হয়েছে, অতীতকালে সম্পন্ন হয়ে গেছে, তাহলে সেটা হচ্ছে সাধারণ অতীত। নেক্সট দেখো ডাক্তার ডাকো। তো ডাক্তার কোন কারক? কর্তা যাকে আশ্রয় করে ক্রিয়া সম্পন্ন করে তাকে কিন্তু কর্মকারক বলা হয়। তো ক্রিয়াকে যদি আমি কাকে বা কি দিয়ে প্রশ্ন করি, কি বললাম আমি ক্রিয়াকে যদি কাকে বা কি দিয়ে প্রশ্ন করি, করে যে উত্তর পাবো তাকে কিন্তু কর্মকারক বলা হয়। এবার যদি বলে ডাক্তার ডাকো, তো
তো আমি কাকে ডাকো যদি প্রশ্ন করি, তাহলে আমি উত্তর পাচ্ছি না যে ডাক্তার, ডাক্তারকে ডাকো। তো যেহেতু ডাক্তার শব্দের সাথে কোনো বিভক্তি যুক্ত নেই, তাই ওটি কিন্তু কর্মের শূন্য বিভক্তি হবে। দেখো কর্মের শূন্য বিভক্তি হবে, অপশন বি হয়ে যাচ্ছে তাহলে সঠিক উত্তর। তো ফার্স্ট অপশন কি আছে, কর্তাই শূন্য। কর্তাই মানে কি, কর্তা যে কাজ করে, অর্থাৎ বাক্যে যে কাজটা সম্পন্ন করবে তাকে হচ্ছে কর্তা বা কর্তৃকারক বলা হবে। তো ডাক্তার এখানে কাজ করছে না, তো এটি তাহলে হচ্ছে না। নেক্সট দেখা যাচ্ছে সম্প্রদানে শূন্য। তো কাউকে কোনো কিছু সত্য ত্যাগ করা হলে তাকে বলা হয় সম্প্রদান কারক। নেক্সট দেখা আছে অপাদানে শূন্য। তো যা কিছু থেকে বা হইতে বা বিচ্যুত বা উৎপন্ন হওয়া এরকম কিছু বোঝালে কিন্তু তাকে অপাদান কারক বলা হয়। নেক্সট দেখো গঠন অনুযায়ী বাক্য কত প্রকার। তো গঠন অনুযায়ী কিন্তু বাংলা ব্যাকরণে গঠন অনুসারে বাক্যকে 3 ভাগে ভাগ করা হয়েছে। তো বাক্যকে কটা ভাগে ভাগ করা হয়েছে, গঠন অনুসারে কিন্তু বাক্যকে 3 ভাগে ভাগ করা হয়েছে। তো প্রথম হচ্ছে সরল বাক্য, দ্বিতীয়ত হচ্ছে কিন্তু জটিল বাক্য, আর তৃতীয়ত হচ্ছে কিন্তু যৌগিক বাক্য। তৃতীয়ত হচ্ছে দেখো যৌগিক বাক্য। তো এই 3টে ভাগে কিন্তু ভাগ করা হয়েছে। তো অপশন বি হচ্ছে তাহলে কারেক্ট আনসার। নেক্সট দেখো আছে 5 প্রকার, অপশন ডি। তো 5 প্রকার এটা কিন্তু অর্থ অনুসারে বাক্যকে 5 ভাগে ভাগ করা হয়। নেক্সট কোশ্চেন, আমি বই পড়ছি, এর কর্মবাচ্য কি হবে। তো কর্তৃবাচ্য থেকে কর্মবাচ্যে পরিবর্তনের নিয়ম হচ্ছে কর্তায় তৃতীয়া বিভক্তি বসবে। তো তৃতীয়া বিভক্তি কোনগুলো, দ্বারা বা দিয়া, এটা কিন্তু তৃতীয়া বিভক্তি দ্বারা যুক্ত করা হয়। যেমন আমি বই পড়ছি মানে কি আমার দ্বারা পড়া হচ্ছে, এটা কর্মে হচ্ছে, তাহলে কর্মে প্রথমা বা শূন্য বিভক্তি হবে। যেমন বইটি, এখানে হচ্ছে ক্রিয়াপদ কর্মের অনুসারী হয়ে পরিবর্তন হচ্ছে। যেমন পড়া হচ্ছে, তো পড়াতে কিন্তু এটা শূন্য হচ্ছে, তো এখানে তাহলে আমার দ্বারা বইটি পড়া হচ্ছে। তো অপশন এ হয়ে যাচ্ছে সঠিক উত্তর। তো নেক্সট দেখো আছে আমাকে বইটি পড়তে হবে, এটি কিন্তু ভাব বাচ্যের রূপ হচ্ছে। নেক্সট দেখো আমি বইটি পড়ি, এটা সাধারণ বর্তমান কাল হচ্ছে। আর লাস্ট অপশন দেখো আমার বই পড়া হোক, এটি কিন্তু একটি ভাববাচক বাক্য হচ্ছে। নেক্সট কোশ্চেন, প্রত্যক্ষ উক্তিতে এখানে থাকলে পরোক্ষ উক্তিতে কি হয়। তো প্রত্যক্ষ উক্তিতে কি আছে, এখানে। তো উক্তি পরিবর্তনের সময় প্রত্যক্ষ উক্তির নৈকট্য সূচক অর্থাৎ কাছে শব্দগুলো পরোক্ষ উক্তিতে সেটা দূরত্ব সূচক অর্থাৎ দূরের শব্দে পরিণত হয়। তো এখানে পরিবর্তিত হয়ে তাহলে দূরত্ববাচক শব্দ কি হবে, সেখানে। তো অপশন এ হবে তাহলে কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেন, যে নারীর স্বামী ও পুত্র নেই তাকে কি বলে। তো বাক্য সংকোচন বা এক কথায় প্রকাশ হচ্ছে একটা নির্দিষ্ট রূপ একটা নির্দিষ্ট শব্দ দ্বারা বোঝায়। তো এখানে যে নারীর স্বামী ও পুত্র নেই, তো এটি কিন্তু হচ্ছে তাহলে আবিরা, অবিরা বলা হচ্ছে তাকে। অপশন সি হয়ে যাচ্ছে কিন্তু কারেক্ট আনসার। তো অপশন বি দেখো আছে অরক্ষণীয়া, যে কন্যাকে বিয়ের বয়স পার হওয়ার আগে তার কুমারী রাখা উচিত নয়, এরকম বোঝালে তাকে বাক্য সংকোচন করলে তাকে কিন্তু অরক্ষণীয়া বলা হয়। তো ফার্স্ট অপশন দেখো অনুরা আছে, যে নারীর বিয়ে হয়নি তাকে কিন্তু অনুরা বলা হয়। আর লাস্ট অপশন দেখো আছে বিধবা, তো যে নারীর স্বামী মারা গেছে তাকে কিন্তু বিধবা বলা হয়। নেক্সট দেখো উড়নচণ্ডী বাগধারাটির অর্থ কি। তো বাগধারার একটি অন্তর্নিহিত অর্থ থাকে। উড়নচণ্ডী বলতে এমন ব্যক্তিকে বোঝায় যে প্রচুর পরিমাণে অর্থ অপচয় করে ফেলে, যার খরচের কোনো হিসেব নেই ভিত্তি নেই, তাকে কিন্তু উড়নচণ্ডী বলা হয়। তো এটি তাহলে কি হবে, বেহিসেবি হবে। অপশন এ হবে তাহলে কারেক্ট আনসার। তো নেক্সট দেখো আছে রাগী, রাগী মানে কি চন্ডাল বা রাগী বলতে অগ্নি শর্মা বোঝায়। আর নেক্সট অপশন দেখো উড়ুক্কু আছে, এটা কিন্তু একটা আক্ষরিক অর্থে বোঝাচ্ছে উড়ুক্কু। চলো তো নেক্সট কোশ্চেন দেখো, পদ্ম শব্দের সমার্থক শব্দ কোনটি। তো সমার্থক শব্দগুলোর অর্থ জানার প্রয়োজন আছে। তো পদ্মের সমার্থক শব্দ হয় কিন্তু উৎপল হয়, কমল আছে, রাজীব, পঙ্কজ, নলিনী, তো এগুলো কিন্তু পদ্মের সমর্থক শব্দ। তো এখানে দেখো কি আছে, উৎকল আছে, তার মধ্যে অপশন এ তাহলে সঠিক আনসার হচ্ছে। তো নেক্সট দেখো আছে অম্বু, অম্বু কার সমার্থক শব্দ, অম্বুর সমার্থক শব্দ কিন্তু রয়েছে জল বা পানি বোঝায়। নেক্সট দেখো আছে বাড়ি, বাড়ি মানেও জল বা পানি বোঝাচ্ছে। এন্ড লাস্ট অপশন দেখো আছে নীর, তো নীর মানেও কিন্তু জল। নেক্সট কোশ্চেন, কপোত শব্দের অর্থ কি। তো কপোত কিন্তু হচ্ছে একটি তৎসম মানে সংস্কৃত শব্দ, এর অর্থ কিন্তু হচ্ছে পায়রা বা কবুতর। তো কবুতর আছে দেখো অপশন বি তে, অপশন বি কারেক্ট আনসার হচ্ছে। তো ফার্স্ট কি আছে কাক,
কাকের সমার্থক শব্দ রয়েছে কিন্তু বায়স, পরভৃত বলা হয়। নেক্সট আছে দেখো কোকিল, তো কোকিলের সমর্থক শব্দ কিন্তু পিক বা বসন্ত দূত, কোকিলকে বলা হয়। নেক্সট কোশ্চেন, কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ কোনটি? তো বাংলা সাহিত্যের ইতিহাস বিষয়ক তথ্য এটি। তো কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ কিন্তু অগ্নিবীণা, ফার্স্ট অপশনেই দেখা আছে অগ্নিবীণা, অপশন এ, যা কিন্তু 1922 সালে রচিত হয়েছিল। 1922 সালে কিন্তু প্রকাশ হয়েছিল অগ্নিবীণা। তো এতে কিন্তু তার বিখ্যাত বিদ্রোহী কবিতাও অন্তর্ভুক্ত আছে। তো নেক্সট দেখো আছে বিষের বাসি, অপশন বি, এটিও কিন্তু তার একটি বিখ্যাত কাব্যগ্রন্থ, তবে এটি কিন্তু প্রকাশ হয়েছিল 1924 সালে, এটি প্রকাশ হয়েছিল। নেক্সট অপশন চক্রবাক, তো এটি কিন্তু প্রকাশ হয়েছিল 1929 সালে, 1929-এ প্রকাশ হয়। অ্যান্ড লাস্ট অপশন দেখো সাম্যবাদী, তো এটি কিন্তু প্রকাশ হয়েছে 1925 সালে। নেক্সট কোশ্চেন, পদ্মা নদীর মাঝি উপন্যাসের রচয়িতা কে? তো বাংলা সাহিত্যের একটি কালজয়ী আঞ্চলিক উপন্যাস, যেখানে কিন্তু জেলেদের জীবন সংগ্রাম ফুটে উঠেছে পদ্মা নদীর মাঝি এই উপন্যাসটিতে। তো এটি কিন্তু সঠিক উত্তর হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায়, তার রচনা এটি। মানিক বন্দ্যোপাধ্যায় কিন্তু পদ্মা নদীর মাঝি এই উপন্যাসটি রচনা করেছেন। তো ফার্স্ট অপশন কি আছে দেখো শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, তার বিখ্যাত উপন্যাস রয়েছে কিন্তু দেবদাস বা শ্রীকান্ত। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস রয়েছে গণদেবতা বা কবি। আর লাস্ট অপশন দেখো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, তার উপন্যাস কপালকুণ্ডলা বা আনন্দমঠ আছে। নেক্সট কোশ্চেন, স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলে? তো স্বরবর্ণ যখন কোনো ব্যঞ্জন বর্ণের সাথে যুক্ত হয়, তখন কিন্তু সেটি পূর্ণরূপে না বসে সংক্ষিপ্ত আকারে বসে। তো স্বরবর্ণের এই সংক্ষিপ্ত রূপে কিন্তু ইকার, রস্যিকার বা রস্যকার বিভিন্ন দ্বারা প্রকাশ করা হয়, দীর্ঘকার দ্বারাও প্রকাশ করা হয়। তো এখানে কিন্তু কার দ্বারা প্রকাশ করা হচ্ছে, তো অপশন বি হচ্ছে তাহলে কারেক্ট আনসার, কার। তো ফার্স্ট অপশন দেখো আছে ফলা, অপশন এ, ব্যঞ্জন বর্ণের এই সংক্ষিপ্ত রূপকে কিন্তু ফলা বলা হয়। যেমন সেখানে রয়েছে কিন্তু জ ফলা রয়েছে, জ ফলাকে বলা হয়, বা সেখানে ব ফলাকেও কিন্তু বলা হয়। তো এটা দ্বারা কিন্তু ফলা দ্বারা প্রকাশ করা হচ্ছে। নেক্সট দেখো আছে মাত্রা, তো বর্ণ লেখার সময় ওপরে যে সোজা দাগ আমরা ব্যবহার করি, এটাকে কিন্তু মাত্রা বলা হয়। নেক্সট দেখো রেফ, তো যে ব্যঞ্জন বর্ণের সময় কিন্তু এটিও একটি সংক্ষিপ্ত রূপ হচ্ছে রেফ। দেখো, তো আজকের ক্লাস এই পর্যন্তই থাকছে। তোমরা প্রত্যেকে কাউন্ট করে জানাবে কার কত স্কোর হলো, ক্লাস কেমন লাগলো একটু কমেন্ট করবে, এবং প্রত্যেকে ভালো করে প্রিপারেশন নাও, বাড়িতে ভালো করে পড়াশোনা করো। চলো, তো আজকের ক্লাস এই পর্যন্তই, প্রত্যেকে ভালো থাকবে, বাই।